রাখাইন গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা, দেশে ফেরার আকুতি, খাদ্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই, কর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, উদ্ধারের পর হাসপাতালে ভর্তি, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান। এবং রমজানের মাঝপথে কমতে শুরু করেছে কিছু পণ্যের দাম, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইনে গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা, জানিয়েছেন দেশে ফেরার আকুতিও। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কালে নিজেদের কথা তুলে ধরেছেন রোহিঙ্গারা। শুক্রবার দুপুর ঠিক 2:15টায় রোহিঙ্গাদের জন্য নির্মিত লার্নিং সেন্টারে প্রবেশ করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে মনোযোগ দিয়ে শুনেন শরণার্থী শিবিরে থাকা নারী শিশুদের কথা। পরে ঘুরে দেখেন রোহিঙ্গাদের কালচারাল সেন্টার। অনেকটা আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে নিজ দেশের গণহত্যার বিচার চাইলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা নারী শিশুরা। আকুতি জানালেন মর্যাদার সাথে মাতৃভূমিতে ফিরে যেতে। তুলে ধরেন বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সেই নির্মম নির্যাতনের ইতিহাস। নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন মানবিক বাংলাদেশে। দীর্ঘ 7 বছরের ক্যাম্পবন্দি জীবন তারা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সহকর্মী বেলায়েত হোসাইন রয়েছেন সেখানে। বেলায়েত, জানাবেন যে কি বললেন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে যখন তার কথা হয়েছে? মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে তার কাছে এখানকার যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় থাকা নারী শিশুরা তারা তাদের দেশে ফেরত চাইবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে এটি তাদের অধিকার, তবে তার আগে মিয়ানমারের শান্তি নিশ্চিত করতে হবে এবং সেই শান্তি নিশ্চিত করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব এটিও বলেছেন যে এই যে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় যে কাটছাঁট করা হয়েছে এটি কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না। এই কাটছাঁট যাতে না করা হয় তিনি বলেছেন তিনি পুরো বিশ্বের সঙ্গেই জোরালো কণ্ঠে তিনি কথা বলবেন, এই বিষয়টি তিনি স্পষ্ট করে বলে গেছেন। আর আজকে ঠিক 2:15টায় রোহিঙ্গা ক্যাম্পে, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তিনি প্রবেশ করেছেন। এখানে আসার পরপরই তিনি প্রথম নারী শিশুদের সঙ্গে দেখা করেছেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় থাকা নারী শিশুদের সঙ্গে। নারী শিশুরা মহাসচিবকে কাছে পেয়েই তারা তাদের দেশে যেই গণহত্যার শিকার হয়ে তারা এখানে এসেছে, তাদের ঘর বাড়িগুলো যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটার জন্য তারা বিচার চেয়েছেন, গণহত্যার বিচার চেয়েছেন। তারা সেই দুঃসহ স্মৃতির ইতিহাস তারা তুলে ধরেছেন। পাশাপাশি তারা তাদের দেশে মাতৃভূমিতে মর্যাদার সাথে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব নারী শিশুদের সঙ্গে কথা বলার পর তিনি অনেকটা আকস্মিকভাবে, আমরা দেখেছি রোহিঙ্গাদের এটি কোনোভাবেই পূর্ব নির্ধারিত ছিল না, তিনি রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন। তিনি বোঝার চেষ্টা করেন যে আসলে ঘরের ভেতরে তারা এই যে ক্ষুব্ধি যে ছোট ছোট ঘরগুলো আছে সেখানে তারা কিভাবে মানবেতর জীবন যাপন করেন। এটি বেশ কয়েকটি ঘর ঘুরে তিনি দেখেন। তিনি এখানকার একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন, এখানকার একটি কালচারাল সেন্টার পরিদর্শন করেছেন। এখন মূলত তিনি চলে যাচ্ছেন যেখানে 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে ইফতার অনুষ্ঠিত হবে, সেই স্থলে তিনি চলে যাচ্ছেন, সেই অনুষ্ঠান স্থলে চলে যাচ্ছেন। আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি একে একে রোহিঙ্গা শরণার্থীরা তারা দলে দলে বের হচ্ছেন জাতিসংঘ মহাসচিবের ইফতারে যোগ দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিছুক্ষণ মধ্যে এখানে প্রবেশ করবেন। একসঙ্গে তিনিও 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। এটি হবে পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় শরণার্থী ইফতার। এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও হামলায় আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ায় আহতরা মানসিক রোগে ভুগছেন।
আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মাইরা জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে বুক দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। যাদের আপনি হাত পা চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্য টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের। এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে, তবে বলবো হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার, তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নারায়ণগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায় চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিমের দোকানের ভেতর শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গত 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করেন। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটা জমে উঠেছে নগরীর শপিং মলগুলোতে। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতানে ঘুরছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবর জানাতে খিলগাঁও কান্ট্রি বয় শোরুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। চলে যাচ্ছে তার কাছে। সাদ, ঈদ ঘিরে ব্র্যান্ডের পোশাকের নিশ্চয়ই চাহিদা বেড়েছে। বেচাকেনা কেমন চলছে বাজারে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, আমরা আসার পর থেকেই কিন্তু এখানে ক্রেতা সমাগম বেশ ভালো দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তো সেই হিসেবে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা শুক্রবারটিকে, যেহেতু ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, তো শুক্রবারকে বেছে নেন তাদের কেনাকাটার জন্য। এবং আমরা বিভিন্ন শপিং মলে ঘুরেছি এবং তারপরেই আমরা এসেছি খিলগাঁওয়ের যে কান্ট্রি বয়ের শোরুমটি রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই রয়েছেন যারা পাঞ্জাবির প্রতি যাদের একটি আলাদা ঝোঁক রয়েছে, তারা কিন্তু পাঞ্জাবি দেখছেন। এখানে কান্ট্রি বয়ের যে শোরুমটি রয়েছে সেখানে পাঞ্জাবির অনেক কালেকশন রয়েছে এবং এই পাঞ্জাবিগুলো 2500 থেকে 8000-এর মধ্যে কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা পেয়ে যাবেন। তারা বলছেন যে এবার কান্ট্রি বয়ের যেই কালেকশনগুলো রয়েছে সেগুলো অত্যাধুনিক এবং গত বছরের তুলনায় এবার তারা যেই পণ্যগুলো রয়েছে সেগুলো যেহেতু ঈদ গরমে পড়ছে, তো সেই হিসেবে গরমকে প্রাধান্য
দিয়ে কিন্তু কটনের যে ফেব্রিক সেটি কিন্তু ব্যবহার করছেন, এবং সেই সাথে সাথে আমরা টি শার্টের দিকেও কিন্তু ক্রেতা সাধারণের ঝোঁক দেখছি। যেহেতু গরমের মধ্যে ঈদ, তো সেই হিসেবে ক্রেতারা এখান থেকে 2000-এর মধ্যেই তাদের পছন্দের যে টি শার্ট রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন, এবং সেই সাথে সাথে বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে, গ্যাবার্ডিং রয়েছে, স্টিচ রয়েছে। এই প্যান্টগুলো কিন্তু কান্ট্রি বয়ে বেশ ভালো চল রয়েছে, আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। এবং যারা এখানকার বিক্রেতা রয়েছে তারা যেমনটি আমাদেরকে বলছে যে তারা সকালে তাদের ক্রেতা সমাগম ভালো ছিল, এরপরে কিছুটা কম হলেও ধীরে ধীরে কিন্তু এখন যেহেতু বিকেল এবং ইফতারের পরে তাদের আরও বেচা কেনা হবে, এবং যেহেতু রোজার আরও বেশ কয়েকটি রোজা বাকি রয়েছে, 17টি রোজা বাকি রয়েছে, এবং এরপরে ঈদ, তো সেই উপলক্ষে আরও বেশ কেনাকাটা হবে তেমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিগত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতনের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। এসবের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা হ্রাস পেতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম শ আরিফিন সিদ্দিককে আজিমপুরের কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল 11টার দিকে প্রথম জানাজা ও ধানমন্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজার শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। রমজানে প্রায় সব নিত্যপণ্যের দামই স্থিতিশীল রয়েছে, এমনকি বেশ কিছু পণ্যের দাম আগের তুলনায় কমেছে। সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। চাহিদা মতো সরবরাহ বাড়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। এছাড়া ছোলা, বুট, মসুর ডাল দাম কমেছে কেজিতে 10 থেকে 5 টাকা। এদিকে রোজার শুরুতে যে শসা ছিল 80 থেকে 100 টাকা, সেই শসা এখন 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দামও কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। আমদানি করা বিদেশি প্রসাধনী নকল হচ্ছে বেশি। এসব প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও রয়েছে। এ কারণে দেশি কোম্পানির গুণগত মানসম্পন্ন পণ্যের চাহিদা বেড়েই চলেছে। ফেনীর ঈদ বাজার ঘুরে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ঈদের কেনাকাটা চলছে গ্রাম থেকে শহরের বিপণী বিতানগুলোতে। নতুন পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন প্রসাধনীও। দেশীয় মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তো বাংলাদেশি পণ্যগুলো কপি হওয়ার সুযোগ থাকে না, তার জন্য বাংলাদেশি পণ্যগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসছে না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপাতত বন্ধ, তো এখন আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কাস্টমার সাজিয়েছে। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদবাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্য নয়, দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী দিয়েই গ্রাহকের আস্থা ধরে রাখতে চান বিক্রেতারা। বাংলাদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ জানুক বাংলাদেশি পণ্যের ভিতরে পিওর একটা উপাদান আছে। ব্যবসায়ী নেতারা বলছেন, শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী ঢুকছে দেশের বাজারে, যা প্রতিরোধ করা গেলে দেশীয় প্রসাধনীর বাজার প্রসার বাড়বে। দেশীয় পণ্যের কসমেটিক্সের প্রতি মানুষ মোটামুটি ঝুঁকতেছে। আর এর পাশাপাশি ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, যে এটা কি পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু চোরাপথে কিছু কিন্তু মাল আসতেছে। ফেনীতে প্রতি বছরই ঈদ বাজারে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়ে থাকে। সোলাইমান ডালিম, এখন ফেনী। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাওয়ার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।